ফিজিক্স ফার্স্ট পার্টের প্রথম যে লেকচার ছিল নিউটনিয়ান বলবিদ্যার, সেটা শেষ করে আমরা আজকে দ্বিতীয় লেকচার শুরু করছি। এই লেকচারসে আমাদের যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে, আমরা প্রথম লেকচারে নিউটনীয় যে সূত্রগুলো ছিল নিউটনের বলের উপরে, সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। এবার আমরা ওই সূত্র যেহেতু বল নিয়ে আলোচনা করেছি, এবার আমরা বিভিন্ন প্রকার বল নিয়ে আলোচনা করব। সো প্রথমে যেটা থাকছে টান বল, অর্থাৎ বিভিন্ন প্রকার বলের ভিতরে একটা হচ্ছে টান বল, যেটা আমরা লিফটে, তারপর হচ্ছে রশিতে যে ঝুলে থাকা, এই সমস্ত জায়গায় আমরা এই টান বলটা প্রয়োগ দেখেছি। তো আমরা একটু আজকে এই টান বল সম্পর্কে একটু জানি। সো প্রথমে আমরা টান বলের, সো তাহলে আমাদের শুরু হচ্ছে টান বল দিয়ে। টান বল, সো টান বলটার এখানে যে ব্যাপারটা প্রথমে কাজ করে সেটা হচ্ছে, আমরা যদি দেখি লিফটের ভিতরে কীভাবে টান বলটা কাজ করে, অর্থাৎ একটা লিফট যখন উঠে অথবা নামে, সেক্ষেত্রে একটা বস্তু অথবা যে কোনো ব্যক্তি ওজন বেশি অনুভব করে, কম অনুভব করে, আবার কোনো কোনো ক্ষেত্রে ওজনহীনতা অনুভব করে, সেই জিনিসগুলো কেন হচ্ছে। প্রথমে আমরা যদি একটু এখানে দেখি, একটা লিফট, একটা লোক, যদি আমরা বিভিন্ন কেস কল্পনা করি। প্রথম হচ্ছে একটা লোক জাস্ট লিফটের ভিতরে দাঁড়িয়ে আছে। আমরা যদি এখানে একটু একটা লিফটকে দেখানোর চেষ্টা করি। সো একটা লোক এই লিফটের ভিতরে দাঁড়িয়ে আছে, লিফটের মেঝেতে। তো দাঁড়িয়ে থাকলে আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে, যে এই জায়গাতে এই লোকটার উপরে নেট বলটা কি, ঠিক আছে। সো আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যেটা পড়েছি যে সামেশন অফ এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, অর্থাৎ একটা বস্তুর যে গতিপ্রাপ্ত হবে, একটা ত্বরণে সে চলবে, তো সেক্ষেত্রে তার যে ত্বরণটা, সেটা তার উপরে নেট বলের উপর নির্ভর করে। নেট বল যদি শূন্য হয় তাহলে তার কোনো ত্বরণ থাকবে না, আর নেট বল যদি শূন্য না হয় তাহলে অবশ্যই একটা লব্ধি বল কাজ করবে কোনো একটা দিকে, এবং সেই লব্ধি বলের জন্য তার একটা ত্বরণ হবে। তাহলে আমরা একটু দেখি যে এই লোকটার উপরে এই মুহূর্তে কি বল কাজ করছে, কতটুকু বল কাজ করছে। দেখো, এই মুহূর্তে এই লোকটার গ্র্যাভিটি জনিত, অর্থাৎ পৃথিবী তাকে যে বলে টানছে, সেটা হচ্ছে তার ওজন এমজি, যেটা নিচের দিকে কাজ করছে। এরপরে যদি আমরা দেখি যে এই লোকটার, এই যে লিফটের যে মেঝেতে সে দাঁড়িয়ে আছে, সেই সারফেস তাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যে সারফেসে দাঁড়িয়ে আছি, যে ফ্লোরে দাঁড়িয়েছি, এই ফ্লোর কিন্তু আমাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। তো সেক্ষেত্রে সেই প্রতিক্রিয়া বলটা কী হয় ভাইয়া, এটা উপরের দিকে কাজ করে। তাহলে এই প্রতিক্রিয়া বলটা কি, আর। তো এই আরটাই হচ্ছে অ্যাকচুয়ালি আপাত ওজন, অর্থাৎ সে যে বলটা অনুভব করবে। এখন এই আরের মান যদি অনেক বেশি হয়, তাহলে সে, মানে তার ওজনের থেকে বেশি হয়, তাহলে সে বেশি বল অনুভব করবে। এই আরের মান যদি তার ওজনের থেকে কম হয়, তাহলে সে ওজন হালকা অনুভব করবে নিজেকে। আরের মান ওজনের সমান হলে সে নর্মাল যেটা ওজন সেটাই ফিল করবে। আরের মান যদি 0 পাওয়া যায়, তাহলে সে ওজনহীন অনুভব করবে। অর্থাৎ তাহলে এই আরটাই হচ্ছে তার আপাত ওজন, অর্থাৎ যে ওজনটা সে ফিল করবে। তাহলে আমরা একটু এখানে দেখি এই জায়গায় কী আছে। এই জায়গায় যেহেতু দুটো বলই, এবং দুটো বল একদম একে অপরের বিপরীতে কাজ করছে, তাহলে এই দুটো বল ক্যান্সেল করে এই জায়গায় তার নেট বল, অর্থাৎ এইখানে যেহেতু সে স্থির আছে, তার মানে তার ত্বরণ শূন্য। তার মানে এখানে আমরা লিখতে পারি আর মাইনাস এম জি। এখানে তুমি এম জি মাইনাস আরও দিতে পারো, নো প্রবলেম, যে কোনো একটা থেকে যে কোনো একটা মাইনাস করলা। সো এম জি মাইনাস আর ইকুয়াল টু এম, যেহেতু সে স্থির আছে, ত্বরণ কী হবে, শূন্য, রাইট। সো তার মানে হচ্ছে আর ইকুয়াল টু এম জি লেখা যায়। তার মানে হচ্ছে তার যে আপাত ওজনটা হবে, সে আপাত ওজনটা তার যে মানে ওজন এমজি, সেটা সমান। অর্থাৎ সে এখানে বেশি বল অনুভব করবে না, কম বল অনুভব করবে না। এটা কোন অবস্থায়, যেমন আমি যে অবস্থায় দাঁড়িয়ে আছি, অথবা আমি যদি লিফটের ভিতরে স্থির লিফটে দাঁড়িয়ে থাকতাম, এই অবস্থায়। এরপরে আমরা একটু পরবর্তী অবস্থা চিন্তা করি, অর্থাৎ লিফটের ভিতরে স্থির থাকা। লিফটে স্থির, এটা হচ্ছে লিফটে স্থির অবস্থায়, এটা হচ্ছে অবস্থা। এরপর যদি আমরা একটু দেখি যে এই লিফটটা যদি একটা ত্বরণে উপরে উঠতো অথবা নিচে নামতো, সেটা। তো প্রথমে লিফট এ ত্বরণে উপরে উঠছে, লিফট এ ত্বরণে, ঠিক আছে, এ ত্বরণে উপরে উঠছে। এক্ষেত্রে কি হবে, লিফটটা যদি এ ত্বরণে উপরে উঠতে থাকে, তাহলে আমরা এখানে একটা লিফট ড্র করি।
ধরো এখানে একটা লিফট আছে এবং এটা উপরে উঠতেছে এ ত্বরণে, এই হচ্ছে অবস্থা। এখন দেখো এই অবস্থায় এখানে কি বল কাজ করে, ঠিক আগের মতোই আমরা দেখব। এইখানে নিচে কাজ করতেছে তার mg, আর এখান থেকে উপরে তো অবশ্যই আর কাজ করবে। এখন একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে যে যেদিকে বল বেশি সেদিকেই ত্বরণ হবে। তো যেহেতু উপরের দিকে ত্বরণ হচ্ছে আমরা বলেই দিচ্ছি, তো উপরের দিকে ত্বরণ হওয়ার মানে হচ্ছে কি যে তার উপরের বলটা এই যে এটা বেশি, ঠিক আছে? তার মানে বেশিটা থেকে কমটা যদি মাইনাস করি তাহলে সেটাই হবে তোমার এই যে এম এ, ঠিক আছে? সো এখানে যদি আমরা একটু ড্র করার চেষ্টা করি এখানে, সো তাহলে আমরা লিখব সামেশন অফ, এই ক্ষেত্রে সামেশন অফ এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। তো এখন এখানে সামেশন অফ এফ, যেহেতু আমাদের বড় বলটা মাইনাস ছোট বলটা, বড় বলটা কোনটা? আর, আপাত ওজন তার যেটা আর মাইনাস এখানে mg দিব ইকুয়াল টু হচ্ছে এম এ। তো এখন দেখো আর মাইনাস mg ইকুয়াল টু এম এ হচ্ছে, এখানে আমরা আর সমান সমান কি লিখতে পারি? এম এ প্লাস mg, দ্যাটস ইট। একটু এই পাশে লিখি। সো এই আর এর মানটা আমরা এটা পাচ্ছি। এখান থেকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, অতএব আর ইকুয়াল টু হচ্ছে mg প্লাস এম এ। এখান থেকে আমরা এম কমন নিই, এম কমন নিলে জি প্লাস এ। তার মানে বুঝাই যাচ্ছে যে এই লোকটা তার mg, জিটা এ ত্বরণে বেড়ে যাবে। তার মানে হচ্ছে সে একটু ভারী অনুভব করবে, ঠিক আছে? এটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে দেখতে চাই, মানে এটা ওইভাবেও আসে, আমরা একটু যদি ওভাবে দেখি, যেমন আর ইকুয়াল টু আমরা লিখছিলাম কি mg প্লাস এম এ। তো এটাকে যদি একটু mg কমন নিই এখান থেকে, তাহলে 1 প্লাস এ বাই জি লেখা যায়। তো এই 1 প্লাস এ বাই জি, তাহলে mgটা কিন্তু তার ওজন w, তাহলে 1 প্লাস এ বাই জি, w ইন্টু 1 প্লাস এ বাই জি, এটাই হচ্ছে তার আপাত ওজন যখন একটা লিফট উপরের দিকে চলে। অর্থাৎ একটা লিফট, তাহলে আমাদেরকে এই দুটো জিনিস আমাদের মনে রাখলেই হবে, এই দুটো অংশ। তার মানে একটা লিফট যখন উপরের দিকে উঠছে তখন কিন্তু তার মানে অবজেক্টিভে আসে যে নিচের কোনটি সত্য। তার মানে আর সমান সমান w ইন্টু 1 প্লাস এ বাই জি, এভাবে অনেক সময় পরীক্ষায় থাকে। সো তোমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা এভাবেও পসিবল। তার মানে বোঝাই যায়, দেখো তার ওজনের তুলনায় এতটুকু বেশি, মানে এত গুণ বেশি ওজন সে অনুভব করবে। তার মানে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসলাম যে একটা লিফট যখন এ ত্বরণে উপরের দিকে ওঠে তখন ওই ব্যক্তিটি এই জায়গায় ওজন বেশি অনুভব করবে। তো এবার আমরা একটু দেখি যে লিফটটা যদি নিচের দিকে নামতো তাহলে কি হতো। আচ্ছা, লিফট যদি এ ত্বরণে নিচে নামতো, তাহলে লিফট এ ত্বরণে নিচে নামলে তো লিফট যদি এ ত্বরণের নিচে নামে, সেক্ষেত্রে আমরা একটু এখানে দেখি লিফটার অবস্থা। এটা এই মুহূর্তে নিচের দিকে নামছে এ ত্বরণে। তাহলে আবার আমরা দেখি যে এর উপরে, তাহলে উপরে তো আর বল কাজ করছে, আর এই নিচে mg কাজ করছে। এখন আমরা যদি এখানে আমাদের হিসাব সে আগের মতো করতে চাই, অর্থাৎ সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। এবার দেখো, এবার বড় বল কোনটা? যেহেতু সে নিচে নামছে অবশ্যই তার মানে ত্বরণ যেদিকে হচ্ছে সেই দিকের বলটাই বড়। তার মানে এখানে আমরা mg বলটা বড়, তাহলে এখানে আমরা লিখতে পারি mg মাইনাস উপরের বলটা যেহেতু বিপরীত দিকে কাজ করছে ইকুয়াল টু mg মাইনাস আর ইকুয়াল টু হচ্ছে ma, এটা লেখা যায়। তো তাহলে আমরা এইখান থেকে mg মাইনাস আর ইকুয়াল টু ma, তার মানে আমরা আর সমান সমান কি লিখতে পারি? mg মাইনাস ma, এটা লেখা যায় আর সমান সমান। দেখো আমরা একটু সামনে আগাই। তো এইটাতে ঠিক একইভাবে এখানে আর ইকুয়াল টু m যদি আমরা কমন নিই তাহলে কি লেখা যায়? g মাইনাস a, এটা। এখন এটাকেও কিন্তু আবার ওইভাবে সিম্পলিফাই করা যায় যেভাবে অবজেক্টিভে ভর্তি পরীক্ষায় বা অনেক সময়ে বোর্ডেও দিতে পারে। তো সেটা কিভাবে আমরা একটু দেখি। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি
আর ইকুয়াল টু mg মাইনাস ma, অর্থাৎ এখান থেকে mg যদি আমি কমন নিই তাহলে 1 মাইনাস a বাই জি, এটা লেখা যেতে পারে। ঠিক আছে, সো আলটিমেটলি এটাই হচ্ছে তার ওজন 1 মাইনাস a বাই জি। এখানে একটু খেয়াল করো, 1 থেকে এই রেশিওটা মাইনাস হচ্ছে, a বাই জি এর রেশিওটা মাইনাস হচ্ছে, তার মানে হচ্ছে এই a বাই জি এর মান যেটাই হোক সেটা যদি 1 থেকে কমে যায় তার মানে এই ডব্লুটা কমে যাচ্ছে। সাপোজ এইটার 0.5 পাওয়া গেল, আমরা যদি ধরি যে a বাই জি ইকুয়াল টু তুমি 0.5 পেয়েছো, তো 0.5 যদি পাও অর্থাৎ এটা যদি 9.8 হয়, এটা যদি তার অর্ধেক হয় অর্থাৎ 4.9, সাপোজ এটা হচ্ছে 4.9 আর এটা হচ্ছে 9.8, অর্থাৎ লিফটটা 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে নিচে নামছিল, এটা যদি অবস্থা হয় তাহলে এই জায়গায় কিন্তু আমরা পাচ্ছি 0.5, রাইট? এখন এই 0.5 যদি দিই তাহলে ডব্লু ইন্টু 1 মাইনাস 0.5, তাহলে দেখা যাচ্ছে যে তার ওজন প্রায় অর্ধেক হয়ে যাবে 0.5 ডব্লু, এটা পাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে যে নিচের নামার ক্ষেত্রে তার ওজনটা এ বাই জির অনুপাতে কমে যাচ্ছে। ঠিক আছে, ঠিক একইভাবে যখন উপরে উঠতো, আমরা যদি এটা একটু আগেরটা দেখি, যে যখন সে উপরে উঠতো এই সিচুয়েশনটা যদি এ বাই জি 0.5 যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কী দাঁড়ায়, ডব্লু ইকুয়াল টু 1 প্লাস 0.5, তার মানে হচ্ছে 1.5 ডব্লু, অর্থাৎ তার যে ওজন তার 1.5 গুণ ওজন ফিল করবে যদি এই ক্ষেত্রে। তার মানে এ বাই জির অনুপাতটা এখানে বেড়ে যাচ্ছে, কখন, যখন উপরে উঠবে, এ তরণে উপরে উঠবে এইটা। তো তাহলে এখানে আমরা দেখতেছি যে নিচে নামলে এইভাবে তার ওজনটা কম অনুভব হবে। এবার এই লিফটটা যদি মানে জি তরণে, অর্থাৎ সে এখানে আমি 4.5 দিয়েছি না, এখন এটা যদি জি তরণের নিচে নামতো, অর্থাৎ জি তরণের নিচে নামলে কী হতো একটু এখানে একটু খেয়াল করো, অর্থাৎ এই যে এর মান এ ইকুয়াল টু জি হতো, রাইট? যদি জি তরণের নিচে নামতো তাহলে এ ইকুয়াল টু জি হতো। তাহলে অ্যাকচুয়ালি আমরা এর জায়গায় যদি জি বসাই দিই এখানে, হ্যাঁ, এর জায়গায় আমরা যদি জি বসাই দিই তাহলে কী হবে, এটা জি, তো আলটিমেটলি এর জায়গায় জি বসালে এটা জি হলে এইটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু আসবে 1 হয়ে যাবে, রাইট? 1, সো আমরা এখানে 1 পাচ্ছি। তো 1 পাইলে এখানে যদি আমি 1 বসাই দিই এই জায়গাটাতে, এই ভ্যালুটা এ বাই জি এর ভ্যালু, এটা যদি 1 বসাই দিই তাহলে কী পাওয়া যায়, তাহলে 0 পাওয়া যেত, রাইট? অতএব ডব্লিউ ইন্টু 0, তার মানে 0, অর্থাৎ সে ওজনহীন অনুভব করতো, তার আপাত ওজন এখানে 0 হতো। অর্থাৎ আমরা কি বলছি যে তাহলে এখানে কি দাঁড়ালো, যে কোনো একটা এ সমান সমান যদি জি হয়, তাহলে একটা লিফট যদি জি তরণে, অভিকর্ষ ত্বরণ যে জি 9.8, ওই তরণেই নিচে নামতে থাকে, তাহলে কিন্তু তার কি হতো, তার ওজনহীন অনুভব করতাম আমরা। আচ্ছা, এরপরে আমরা একটু যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, এবার আর একটা ক্ষেত্র যদি হতে পারে, যদি হয় যে সাপোজ জি এর মান এ ইকুয়াল টু জি ধরেছিলাম আমরা, তাহলে এখানে যদি এ ইকুয়াল টু 1.5 জি ধরি, অর্থাৎ সে যে তরণে নামছে অথবা যে তরণে উঠছে সেটা যদি জি এর থেকেও বেশি হয় তাহলে কি হবে। তাহলে দেখো এইখানে আলটিমেটলি এটার অনুপাতটা মানে এখানে জি, তার মানে এখানে হচ্ছে 1.5 জি ডিভাইড বাই জি, তার মানে হচ্ছে এটা এই অনুপাতটা 1.5 দাঁড়ায়, রাইট? তো 1.5 যদি আমরা এখানে বসিয়ে দিই, ডব্লিউ ইন্টু 1 মাইনাস 1.5, তাহলে এখানে আসলে কী ফিল হচ্ছে, এটা মাইনাস 0.5 ডব্লিউ আসতেছে, এটা আসলে কেমন ফিল হবে? অ্যাকচুয়ালি এটা ওজনহীন তো ফিল হবেই, মানে লাইক তার মনে হবে যে তাকে যেন নিচের দিকে কেউ মানে উল্টো দিকে তাকে নিয়ে যাচ্ছে, এরকম একটা ফিল হবে। অর্থাৎ এখানে তার ফিলিংসটা হবে যে তাকে মনে হয় কেউ পিছনের দিকে মানে জাস্ট উল্টা দিকে নিয়ে যাচ্ছে, মানে যেটাকে বলে অতি ওজনহীনতা, এরকম একটা ফিল হবে। এরপরে আমরা যদি এটা প্লাসের ক্ষেত্রে হয় তাহলে অতি ভারী মনে হবে, অর্থাৎ এইটা যদি আমাদের আগের ইকুয়েশন আমরা বসাতাম এই জায়গায় যদি এখানে যেটা আছে এখানে যদি আমরা 1.5 বসাই দিতাম, তার মানে হচ্ছে এটা 2.5 হতো, তার মানে অতি ভারী মনে হতো, অনেক অধিক ভারী মনে হতো। তাহলে একটা হচ্ছে যে অতি হালকা আর হচ্ছে অতি ভারী, এরকম একটা ফিল আসতো। এবার আমরা দেখি যে আমরা যদি এই লিফটটাকে সমবেগে উপরে অথবা নিচে নামাতাম, ঠিক আছে, তাহলে লিফট হচ্ছে সমবেগে,
লিফট সমবেগে উপরে উঠবে বা নিচে নামবে। তো সমবেগে উপরে উঠবে বা নিচে নামবে, সেক্ষেত্রে কি হয়, আমরা যদি এখানে একটু দেখি যে এই একটা লিফট আছে, যে লিফটটায় এখানে নামতেছে ভি বেগে, ভি সমবেগে, অথবা উপরে উঠতেছে ভি সমবেগে। তার এখানের যে চিত্রটা ছিল সেটা ছিল কি, এইদিকে ছিল এমজি, এদিকে এমজি কাজ করছে, আর এদিকে যেটা কাজ করছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর। তো সরি, এটা উপরের দিকে। তো সেক্ষেত্রে এখানে কি হচ্ছে, এখানে বেসিক্যালি আমরা ওই যে সামেশন অফ, তাহলে এখানে তো তার ত্বরণ শূন্য, যেহেতু সমবেগে চলছে, সমবেগে চললে কি হয়, ত্বরণ শূন্য হয়, কারণ ত্বরণে ইকুয়াল টু কি, ভি মাইনাস ইউ বাই টি। সো যদি বেগ সমান থাকে তাহলে ভি মাইনাস ভি বাই টি ইকুয়াল টু শূন্য। সো সমবেগে ত্বরণ শূন্য। সো দেখো এইখানে যেটা হচ্ছে, তাহলে এখানে আমরা সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ ছিল। তো যেহেতু এ শূন্য, তাহলে এখানে আমরা যে আর মাইনাস এমজি অথবা এমজি মাইনাস আর যেটা দাও, তাহলে ধরো আর মাইনাস এমজি দিচ্ছি, ইকুয়াল টু কী লেখা যাবে, শূন্য, কারণ ত্বরণ এ শূন্য, অতএব আর ইকুয়াল টু এমজি। তার মানে এখান থেকে আমরা কি পাইলাম, আপাত ওজন তার ওজনের সমান, মানে হচ্ছে যে সে ভারী অনুভব করবে না, হালকা অনুভব করবে না। তাহলে লিফট এর যে কেসগুলো আমরা এখন দেখলাম, সেই কেসগুলোকে আমি আবার একটু সামারাইজ করছি। প্রথমে লিফটে যদি স্থির থাকো তাহলে ওজন বেশিও বা কম কোনোটাই অনুভব হবে না। যদি তুমি লিফটে উপরের দিকে চলো, ঠিক আছে, অর্থাৎ লিফট এ ত্বরণের উপরের দিকে যায়, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিক্রিয়া বলটা যেটা আপাত ওজনটা সেটা হচ্ছে এমজি থেকে বেশি হবে, অর্থাৎ তার ভারী মনে হবে। এরপরে যদি, আর প্রথম ক্ষেত্রে যদি স্থির থাকলে আর ইকুয়াল টু এমজি, অর্থাৎ এখানে এখানে হচ্ছে স্থির থাকলে, স্থির, আর হচ্ছে এ ত্বরণে উপরে, ত্বরণে উপরে উঠলে, আর হচ্ছে এমজি ইজ গ্রেটার দ্যান আর, তার মানে হচ্ছে হালকা অনুভব হবে, রাইট, হালকা, এগুলো অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, হালকা অনুভব হবে কখন, যখন হচ্ছে এই ত্বরণের নিচে নামবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা যদি ধরি যে এ ইকুয়াল টু যদি জি হয়, তাহলে ওজনহীন অনুভব করবে, আর ইকুয়াল টু জিরো, সেক্ষেত্রে আর ইকুয়াল টু জিরো, ওজনহীন, ঠিক আছে। আর এ ইকুয়াল টু যদি জি এর থেকেও বেশি গুণ হয় তাহলে অতি ওজনহীন বা অতি ভারী, এটা মনে হবে। এই তো, আর সমতরণে নামলে ওই যে এই কন্ডিশনটাই, অর্থাৎ স্থির অবস্থায় যেটা, সমতরণে সমবেগে উঠলে বা নামলে, এইগুলো অবজেক্টিভের জন্য তোমার মনে রাখতে হবে, ঠিক আছে। এবার আমরা একটু রশির টান নিয়ে কথা বলি। রশির টানটা হচ্ছে, সাপোজ একটা রশিতে, তাহলে এখানে আমরা রশির টান লিখি, রশির টান, অর্থাৎ একটা রশিতে যদি তুমি ঝুলেও, সেক্ষেত্রে কী হবে, দেখো আমরা যদি এখানে একটু হিসাব করি, যে একটা লোক আছে, ধরো একটা লোক, এই লোকটাই রশিতে ঝুলছে, রাইট, আচ্ছা, এভাবে ঝুলে আছে। তো ঝুলে যদি থাকে, রশিটা তো এখানে অবশ্যই কোনো কিছুর সাথে আটকানো, তো রশিতে যদি লোকটা ঝুলে, সেক্ষেত্রে এই জায়গায় আমরা কি পাই, রশিতে ঝোলার ক্ষেত্রে এই লোকটার ভর তো নিচের দিকে কাজ করছে এমজি, মানে তার ওজন, আর রশির টান ঠিক উপরের দিকে কাজ করবে। একটা কথা মনে রাখবা, যে রশির টান, এখানে আমরা লিখে রেখি, রশির টান কাজ করে away from the body, অর্থাৎ একটা লোকের শরীর, যে লোকটা ঝুলে আছে তার শরীর যেদিকে, সে শরীরের অন্য দিকে কাজ করে, অথবা যে কোনো বস্তুর সাথে যদি রশি টান দেওয়া হয়, বস্তুকে রশি দিয়ে, তাহলে ওই টানটা সবসময় ওই বস্তুর বিপরীত দিকে কাজ করবে, বস্তুর শরীর থেকে বাইরের দিকে কাজ করবে। এটা তোমরা মনে রাখো, এটা বিভিন্ন সময়ে তোমার কাজে লাগবে। তো দেখো এখানে আমরা যেটা দেখব,
তাহলে এইখানে টান বলটা কি হচ্ছে এই মুহূর্তে, রশির টান এইখানে কাজ করছে আর mg। তাহলে যেহেতু সে ঝুলে আছে, সে এখন কি অবস্থা আছে, ঝুলে আছে। তো ঝুলে থাকলে t = mg লেখা যায়, অর্থাৎ তার সে বেশি ভারীও অনুভব করবে না, হালকাও অনুভব করবে না, রশির টান নর্মাল যেটা সেটাই। তাহলে এই জায়গায় যেহেতু সে স্থির ঝুলে আছে, তার মানে সামেশন অফ f হচ্ছে ma। তো এই জায়গাতে আমরা বেসিক্যালি যদি লব্ধি বল দেখি t - mg বা mg - t যেটাই দাও = ma। আর যেহেতু সে স্থির আছে, ঝুলে আছে, a = কি, 0, তার কোনো ত্বরণ নেই। তো ত্বরণ না থাকলে আলটিমেটলি আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি t = mg, অর্থাৎ সে যদি ঝুলে থাকে তাহলে সে নর্মাল অবস্থায় থাকবে। এই সেম ঘটনা কিন্তু আরও একটা ক্ষেত্রে ঘটে, অর্থাৎ সে যদি সমবেগে এই রশিতে যদি সমবেগে উপরে এবং নিচে নামে, অর্থাৎ আমরা যদি এখানে দেখি রশিতে সমবেগে উপরে উঠলে বা নিচে নামলে, উপরে উঠলে বা নিচে নামলে কি হবে। তো রশিতে যদি সমবেগে উপরে উঠে বা নিচে নামে, সেক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পারি যে এই সো এই লোকটা একটা রশিতে তো সমবেগে উপরের দিকে উঠছে বা নিচে নামছে, রাইট। সো সেক্ষেত্রে তার একটা নির্দিষ্ট বেগে সে উপরে নিচে নামছে অথবা উপরে উঠছে, তাহলে এখানে তার কাজ করছে mg, আর এখানে উপরের দিকে কাজ করছে কি t, টান বল, এবং সেটা অ্যাওয়ে ফ্রম দি বডি। তাহলে mg এবং t বিপরীত দিকে কাজ করছে। তাহলে এখানে আমরা দেখি যেহেতু সমবেগে চলছে, তার মানে a = কি, 0। তাহলে আমরা সামেশন অফ f = ma, তার মানে হচ্ছে t আমরা এখানে দেখি, এইখানে দেখি t - mg = 0, অতএব t = mg। তার মানে রশির টান, দেখো এক্ষেত্রেও রশির টান কিন্তু এই যে ঝুলে থাকলে, নর্মালি ঝুলে থাকলে যেটা হয়, সমবেগে উপরে বা নিচে নামলেও ওই সেম ঘটনা, অর্থাৎ সে বেশি ওজন অনুভব করবে না, কম অনুভব করবে না, রশির টান সমানই, অর্থাৎ এটা মোরলেস লিফটের মতোই, ঠিক আছে। এবার আমরা যদি একটু দেখি যে এই রশিটা যদি একটা এ বেগে মানে এ ত্বরণে উপরে উঠতো অথবা নিচে নামতো, তাহলে ধরো একটা লোক ঝুলে আছে, আমরা আবার জিনিসটা দেখছি, রশিতে ঝুলে আছে, রাইট, রশি ধরে ঝুলে আছে। আমি ড্রয়িংয়ে খুব একটা এক্সপার্ট না, সো এটা কনসিডার করতে হবে। সো দেখো এই জায়গাতে আমরা যদি লোকটা নিচের দিকে ঝুলে, তাহলে এখানে mg, ধরো এ ত্বরণে উপরে উঠছে সে, তো টান তো এইদিকে কাজ করছে। এখন এই জায়গায় একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা বস্তু উপরে উঠতেছে অথবা নিচে নামতেছে, সেক্ষেত্রে তার ত্বরণটা আসলে কোন দিকে কাজ করছে, কোন সময়ে। নিচে নামলেও কিন্তু উপরে ত্বরণ কাজ করতে পারে, আবার উপরে উঠলে মানে উপরের দিকে উঠলেও কিন্তু নিচে ত্বরণ কাজ করতে পারে। সেটা কিভাবে? সাপোজ একটা বস্তু উপরের দিকে উঠছে, তাহলে প্রাথমিকভাবে এই পয়েন্টে সে হয়তো 10 মিটার/সেকেন্ড বেগে উপরে উঠছে। কিছুক্ষণ পরে, বা এটা আমরা একটু কমাই দিই, ধরো 2 মিটার/সেকেন্ড বেগে, 2 মিটার/সেকেন্ড বেগে সেখানে উপরে উঠছে। তো এই জায়গাতে কিছুক্ষণ পরে, একটু পরে যদি সে এইটা বেড়ে 10 মিটার/সেকেন্ড হয়, তার মানে কি উপরের দিকে তার বেগ বাড়ছে, তার মানে ত্বরণ উপরে হচ্ছে। ত্বরণ কি, এই দুটো কেসই হচ্ছে ত্বরণ উপরে উঠছে, ত্বরণ উপরের দিকে। ত্বরণ উপরের দিকে হচ্ছে। এখন যদি এমন হতো যে আরেকটা কেসে কি হবে, যে সে কিন্তু বেসিক্যালি নিচের দিকে নামছে, বস্তুটা নিচের দিকে নামছে। সো নিচের দিকে নামে প্রথম এই পয়েন্টে তার বেগ ছিল 10 মিটার/সেকেন্ড, ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পরে তার ত্বরণটা মানে তার বেগটা কমে 2 মিটার/সেকেন্ড হয়েছে। ভালো করে খেয়াল করে দেখো যে এইটাই এখানে বসিয়ে দিয়েছি,
বাট জিনিসটা ক্ষেত্রটা উল্টা, এখানে প্রথমে 2 ছিল পরে 10 হয়েছে, আর এখানে কিন্তু প্রথমে 10 ছিল পরে কিন্তু 2 হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু তার মন্দন হয়েছে, বেগ কমেছে। তাহলে বেগ কমা মানে হচ্ছে এই বস্তুটারও ত্বরণ উপরের দিকে হচ্ছে, উপরে হচ্ছে। খেয়াল করেছো কিনা দেখো, অর্থাৎ তার কিন্তু বেগ কমছে, বেগ কমা মানে মন্দন হওয়া, নিচের দিকে মন্দন হওয়া মানে উপরের দিকে ত্বরণ হওয়া। তার মানে এই দুটো কেসই কিন্তু এখানে সে উপরে উঠছে, এখানে সে নিচে নামছে, বাট দুইটার ক্ষেত্রেই ত্বরণ কিন্তু উপরে উঠছে। একইভাবে যদি সে নিচের দিকে এই ঘটনা ঘটতো, আমরা যদি একটু নিচের দিকে চিন্তা করি, অর্থাৎ বস্তুটা নিচের দিকে প্রথমে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, পরে 10 মিটার পার সেকেন্ড হয়েছে। এক্ষেত্রে আমরা ত্বরণ নিচে, আমরা এখন ত্বরণ নিচের কথাটা আলোচনা করছি, যে ত্বরণ নিচের ক্ষেত্রটা কি। হ্যাঁ, ত্বরণ নিচে, নিচের দিকে, তো সেক্ষেত্রে এইটা কিন্তু নিচের দিকে ত্বরণ হচ্ছে। আবার উপরের দিকে ওঠার ক্ষেত্রে, হ্যাঁ, উপরের দিকে ওঠার ক্ষেত্রে সে নিচে নামছে, কিন্তু নিচে নামছে, এক্ষেত্রে ত্বরণ হচ্ছে। সেকেন্ডবারও কিন্তু সে সেকেন্ডে যদি চিন্তা করি, সে কিন্তু উপরে যদি উঠতো, অর্থাৎ সে যদি দ্বিতীয় ক্ষেত্রে উপরে উঠতো, ঠিক আছে, বাট এইখানে তার ত্বরণ হচ্ছে, ধরো বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, কিন্তু এইখানে যদি তার 2 মিটার পার সেকেন্ড হতো। দেখো এই চিত্রটাই আমরা আবার এখানে দিয়েছি, বাট এক্ষেত্রে উপরে উঠছে সে। তাহলে এক্ষেত্রে কী দাঁড়ায়, যে প্রথমে তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, কিছুক্ষণ পরে সেটা 2 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তার মানে এক্ষেত্রেও তার ত্বরণ কিন্তু নিচে কাজ করছে, নিচে। তাহলে এক্ষেত্রেও ত্বরণ নিচে, এক্ষেত্রেও ত্বরণ নিচে। তার মানে এটা বুঝতে হবে যে ত্বরণ বস্তু যেদিকে গতিশীল যে সেদিকেই হবে, ব্যাপারটা এরকম না, একটু উল্টাপাল্টাও হতে পারে, এই সব ক্ষেত্রে সেটা হয়। আচ্ছা, এরপরে তা আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে এই ক্ষেত্রে অর্থাৎ বস্তুটা যদি এ ত্বরণে উপরের দিকে ওঠে, একটা রশি বেয়ে, তো সেক্ষেত্রে আমাদের ওই যে আগের মতোই সামেশন অফ এফ ইকুয়াল টু হবে এম এ। তো সামেশন অফ এফ বলতে এখন টান মাইনাস এমজি, যেহেতু উপরের দিকে উঠছে অবশ্যই টানটা বড়, উপরের বলটা বড়, সো তার মানে হচ্ছে টি মাইনাস হবে টি মাইনাস এমজি ইকুয়াল টু হচ্ছে এম এ। তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি যে টি ইকুয়াল টু এম এ এমজি প্লাস এম এ। তার মানে হচ্ছে আমি যদি এখান থেকে এম কমন নিই, জি প্লাস এ, আর এটাকে যদি আমি এখান থেকে এমজি কমন নিতাম, এমজি প্লাস এম এ, তাহলে এমজি কমন নিলে কিন্তু 1 প্লাস এ বাই জি লেখা যায়। এখন ওই সেই আগের ক্ষেত্রেই, অর্থাৎ যদি এই বস্তুটা যদি জি ত্বরণে উঠতো, রাইট, উপরের দিকে, তাহলে কিন্তু তার অনেক বেশি ওজন ফিল হতো, মানে জি ত্বরণে উঠলে তো 1 প্লাস 1 মানে প্রায় দ্বিগুণ, সে দ্বিগুণ ভারী মনে হতো। অর্থাৎ এই লিফটে যে ঘটনাটা ঘটছে এখানে তেমনি ঘটবে। তো এখন হচ্ছে তো তাহলে আমাদের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার। এবার আমরা একটু যেহেতু লিফটে আমি এটা আলোচনা করেছি, এখানে আলোচনা করার প্রয়োজন নেই আশা করি, সো তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইটা মনে রাখবা, আর এখান থেকে এটা মনে রাখবা, জাস্ট কপি টু দি লিফট। আচ্ছা, এরপরে যদি এমন হতো যে বস্তুটা নিচে নামছে, অর্থাৎ রশি ধরে, এই রশিটা ধরে লোকটা নিচে নামছে, এবং সেটা এ ত্বরণে। সো এ ত্বরণে নিচে নামলে আমাদের এখানে নিচের দিকে কোন বল কাজ করছে, নিচের দিকে কাজ করছে কিন্তু এমজি, আর টান সবসময় অ্যাওয়ে ফ্রম দি বডি, উপরে। তাহলে এক্ষেত্রে কী হবে, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এক্ষেত্রে এমজি বড়, যেহেতু নিচের দিকে যে দিকে ত্বরণ হচ্ছে সেই দিকের বলটা বেশি, সো এম জি মাইনাস টি ইকুয়াল টু কিন্তু এম এ। সো তাহলে আলটিমেটলি এখানে কি লেখা যায়, এখানে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু এম জি মাইনাস এম এ। তাহলে এম কমন নিলে জি মাইনাস এ। দেখো এইখানে আমরা যদি এটাকে একটু আবার ওইভাবে লিখি, টি ইকুয়াল টু এম জি, এগুলো তো অলরেডি তোমরা দেখেছো এম এ, তাহলে এম জি কমন নিলে 1 মাইনাস
a/g। দেখো এইটা দিয়ে বুঝতে অনেকটা সহজ, ঠিক আছে, w ইন্টু 1 মাইনাস a/g বুঝতে সহজ কীভাবে, যে কোন ত্বরণ কত হলে এই রেশিওটা আমরা বের করে নিতে পারি। সাপোজ এখানে যদি ত্বরণ সেই a ইকুয়াল টু g হয়, রাইট, অর্থাৎ সে যদি g ত্বরণে উপরে নিচের দিকে নামতে থাকে, তাহলে কিন্তু তার ওজন এক্ষেত্রে দেখো t ইকুয়াল টু w ইন্টু 1 মাইনাস g/g, তার মানে হচ্ছে 0 হয়ে যায়। তার মানে সে কিন্তু ওজনহীন অনুভব করবে। ঠিক লিফটের মতোই অবস্থা। তাহলে টান এবং লিফটের ফোর্স, এই জিনিসগুলো মোটামুটি আমরা লিফটের টান বা এখানে রশির টান, এটা একই রকম। সো এই জায়গায় আমাদেরকে জিনিসটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট যেটা পড়তে পারি সেটা হচ্ছে থেকে ম্যাথ, টান বল থেকে ম্যাথ, সিম্পল কিছু ম্যাথ আসে। যেমন আমরা যদি বলি যে একটা বস্তু ঝুলছে, মানে একটা লোক রশিতে ঝুলছে, ধরো এখানে ঝুলছে, রশি ধরে ঝুলছে। তো এখন এই রশির একটা ক্যাপাসিটি আছে, যে রশি 100 নিউটন বল সহ্য করতে পারে। রশি যেটা সহ্য করতে পারে সেটা হচ্ছে 100 নিউটন বল। তাহলে সর্বোচ্চ কত ত্বরণে সে উপরে উঠতে পারবে? তাহলে সর্বোচ্চ ত্বরণে এই লোকটার ভর হয়তো দিয়ে দিল ধরো কত, 5 কেজি। 5 কেজি হয় না, বাট এটা ধরে নিচ্ছি আমরা হিসাবের সুবিধার্থে, উপরে উঠতে পারবে। এই টাইপের ম্যাথ আসে। সো এখানে আমরা কি করব, যেহেতু সে উপরে উঠছে, রাইট, উপরে তার ত্বরণ হচ্ছে, তার মানে আমরা লিখবো হচ্ছে টান কোথায় কাজ করছে, টান কাজ করছে অ্যাওয়ে ফ্রম দি বডি টি। সো এটা অ্যাওয়ে ফ্রম দি বডি, আর এমজি তো এইদিকে, রাইট। তাহলে আমরা এখানে কি হবে, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, তার মানে টি মাইনাস এমজি ইকুয়াল টু এম এ। এতটুকু আমাদের লেখার প্রয়োজন নেই। তো তাহলে এখানে এ সমান সমান কী লেখা যায়, টি মাইনাস এমজি ডিভাইড বাই হচ্ছে এম। তো ভেরি ইজি। সো এখানে বাকি সব তথ্য কিন্তু দেওয়া আছে। টি কত, 100 যেটা সহ্য করতে পারে, মাইনাস এমজি তার ভর 5 ইন্টু 9.8 ডিভাইড বাই এখানে 5। বাস এটা সিম্পলিফাই করে যেটা হয় সেটাই। সর্বোচ্চ এই ত্বরণে সে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে উপরের দিকে উঠতে পারবে। ঠিক নিচের দিকে নামার ক্ষেত্রেও এই সেমভাবে। তখন হচ্ছে এই বিষয়টা দেখব। আচ্ছা, আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে যুক্ত বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ 3-4টা ভর যদি একটা রশি দিয়ে যুক্ত থাকে, সেক্ষেত্রে টান বল কী হয় এবং এই বস্তুর ত্বরণ কী হয়। আমরা যদি একটু জিনিসটা এখানে দেখতে চাই যে কিভাবে থাকে। ধরো এই একটা বস্তু আছে, এই একটা বস্তু আমরা চিন্তা করছি, আবার এখানে একটা বস্তু আছে, আর এই একটা বস্তু, এই 3টা বস্তু আছে এবং একটা রশি দিয়ে এই বস্তু 3টে যুক্ত। একটা রশি এবং এখানে এফ বলে এদেরকে টানা হচ্ছে। এখন আমরা এই বস্তু 3টির ভর দিচ্ছি। ধরো এটা হচ্ছে আমার m1 ভরের বস্তু, এটা হচ্ছে m2 ভরের বস্তু, এটা হচ্ছে m3 ভরের বস্তু। এখন এই বস্তুর উপরে যে এখন এখানে টান কি কাজ করছে, রশির টান। ধরো এখানে তো এফ বল, আচ্ছা এখানে এই বরাবর একটা টান বল কাজ করছে এই রশির মাঝখানে, সেটা হচ্ছে T1 দিই আমরা, এখানে আমরা T2 দিই, এই দুটোর মাঝখানে T1। তাহলে T1 কিন্তু দুই দিকে কাজ করছে, এটা মাথায় রাখতে হবে যে T1 এইদিকেও কাজ করছে, এদিকেও কাজ করছে, কারণ এটা ক্রিয়া প্রতিক্রিয়া সমান হবে। এই ব্লকটা যে প্রতিক্রিয়া বল এখানে দিচ্ছে সেটা হচ্ছে মানে এই বলটা, মানে আমরা টান বল সবসময় কোথায় কাজ করে, অ্যাওয়ে ফ্রম দি বডি আমরা বলেছি। তাহলে এই বস্তুটার এইদিকে যে টান বলটা কাজ করবে সেটা হচ্ছে এইদিকে। আবার এইটাও তো এই যেহেতু একই রশি দিয়ে যে এইটার টান, আবার এইটার অ্যাওয়ে ফ্রম দ্য বডি, তার মানে এখানে টান কিন্তু একটা, বাট এইটার অ্যাওয়ে ফ্রম দ্য বডি, তাই হচ্ছে এই টানের দিকে এইদিকে, আর এইটার অ্যাওয়ে ফ্রম দ্য বডি হচ্ছে এইদিকে, এই জন্য এটা এভাবে থাকবে। আবার T2 এখানেও যদি আমরা দেখি, এটা এইদিকে এই বস্তুটার জন্য, আর এই বস্তুটার জন্য এইদিকে। এই হচ্ছে নেট সিনারিও। এখন আমাদের এইখান থেকে দুটো জিনিস চাইবে। কি কি? প্রথম নাম্বার 1 চাইবে হচ্ছে যে এই যে টানা হচ্ছে বলে এটা ত্বরণ বের করো।
তাহলে এখানে হচ্ছে ত্বরণ নির্ণয় করো। এটা নেক্সট হচ্ছে, এটা কোশ্চেন মার্ক হবে না। আচ্ছা, নেক্সট চাইবে এই যে মাঝখানে যে টানগুলো আছে, রশির টান, তাহলে বিভিন্ন অংশে রশির টান। টান নির্ণয়, অর্থাৎ যেটাকে আমরা বলি T1 T2, এক্ষেত্রে যেটা আছে আর কি, এই অংশটা, অর্থাৎ এই T1 T2 এটা বের করো। এই দুটো জিনিস এখান থেকে চাইতে পারে। তো আমরা একটু দেখি যে এখানে কি করব। তাহলে আমরা এখানে প্রথমে হচ্ছে এই যে M1 বরের বস্তু, আলাদা আলাদাভাবে প্রত্যেকটা টান আমরা নির্ণয় করব, এবং এই তিনটা বস্তু কিন্তু একই ত্বরণে চলে, অর্থাৎ এটাও মানে এখানে এই তিনটা বস্তু, এটাও এই ত্বরণে চলে, এটাও এই ত্বরণে চলছে, এটাও এই ত্বরণে চলছে, ত্বরণ কিন্তু একটা হবে। ঠিক আছে, আরেকটা কথা, এখানে কিন্তু আমরা কেন এই মাঝখানে টান নির্ণয় করার কথা আসলো, কারণ হচ্ছে এই যে এফ বলটা কিন্তু তিনটা বস্তুর উপর কাজ করছে না, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু সবাই মনে করতে পারে যে এই এফ বল এটা আছে, তার মানে এটার উপরে এফ বল কাজ করছে, ব্যাপারটা কিন্তু তা না। এফ বল শুধুমাত্র এই M1 বলের বস্তুর উপর কাজ করছে, এটা বাকি দুটোর উপর কিন্তু এফ বল কাজ করছে না। সেটা আমরা দেখছি কীভাবে করছি। প্রথমে আমরা M1 বলের বস্তুর উপর যদি টান চিন্তা করি, যেটা এটার ক্ষেত্রে চিন্তা করি যদি, ঠিক আছে, এটার ক্ষেত্রে কি টান কাজ করছে সেটা, তাহলে আমরা এখানে লিখব M1 ভরের বস্তুর ক্ষেত্রে। M1 ভরের বস্তুর ক্ষেত্রে কি হয় একটু আমরা দেখার চেষ্টা করি। M1 ভরের বস্তুটার এই জায়গাতে ওর উপরে সামেশন অফ এফ ইকুয়াল টু হবে M1A, যেহেতু ত্বরণ A সমান কিন্তু বস্তুর ভর হচ্ছে M1। এখন সামেশন অফ এ, এটার ভিতরে মোট কোন কোন দিকে, এই দিকে হচ্ছে এফ বল কাজ করছে আর এই দিকে কাজ করছে T1, তাহলে আমরা লিখতে পারি F মাইনাস T1 ইকুয়াল টু M1A। এটা 1 নং ইকুয়েশন দিই। এবার আসি আমরা দ্বিতীয় বস্তুর কথা চিন্তা করি। দ্বিতীয় বস্তুটা এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা সামেশন অফ এফ ইকুয়াল টু আবার ওই সেম লিখব M2A। সো এবার এটার এম কি T1 মাইনাস T2, তাহলে T1 আমরা একদিকেরটা প্লাস ধরছি, এখানে এফ এদিকেরটা প্লাস ধরছি, তাহলে এখানেও এদিকেরটা প্লাস ধরবো, তাহলে T1 মাইনাস T2 ইকুয়াল টু M2A। এটাকে আমরা 2 নং ইকুয়েশন ধরি। ফাইনালি এই যে M3 বরের বস্তুর ক্ষেত্রে, আচ্ছা এটা ছিল M2 বরের বস্তুর ক্ষেত্রে, আচ্ছা এরপরে ফাইনালি হচ্ছে আমরা M3 ভরের বস্তুর ক্ষেত্রে, M3 ভরের বস্তুর ক্ষেত্রে কি হবে সেটা একটু আমরা দেখতে যাচ্ছি। তাহলে এখানে M3 ভরের বস্তুর ক্ষেত্রে এখানে জাস্ট এই বস্তুটা রাইট, এইটুক, এখানে তো একদিকেই কাজ করছে, এদিকে আর করছে না। সো একদিকে কাজ করলে সাধারণত T2টাই কাজ করছে, তাহলে এটা সামেশন অফ এফ ইকুয়াল টু হবে M3A এটার ক্ষেত্রে। সো সে M3A কত অ্যাকচুয়ালি এখানে আসে এটা তো একটা ফোর্সি, তাহলে এখানে হচ্ছে T2 ইকুয়াল টু হচ্ছে M3A। এটা হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন। এখন আমরা এই তিনটা ইকুয়েশনকে আমরা যোগ করব, অর্থাৎ এটাকে যদি আমরা যোগ করি তাহলে একটু এখানে দেখি, আমরা একটু করে রাখি, এখানে আমরা এটা করছি। তাহলে ইকুয়েশন 1 2 3, 1 প্লাস 2 প্লাস 3, এখান থেকে আমরা কি পাই, কারণ এইখানে যদি আমরা 3 জায়গায় এই জিনিসটা দেখি
তাহলে এই তিনটার যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কী আসে? প্রথমে আমরা এটা দিয়ে শুরু করি। এটা কি ছিল? T2, এরপরে প্লাস এটার লেফট সাইড আর কি, এবার এটার লেফট সাইড, এটার বাম পাশ T1 মাইনাস T2, এরপরে আবার এটার বাম পাশ, এটার বাম পাশ কি প্লাস F মাইনাস, এখানে F মাইনাস T1, এটা কিন্তু ইকুয়েশন। আচ্ছা, F মাইনাস T1 ইকুয়াল টু আমরা সবার এইটা M3A প্লাস হবে এটা রাইট সাইড M2A প্লাস হবে এটা রাইট সাইড M1A। ঠিক আছে, তাহলে এইটা তো বুঝলাম আমরা। এখন এইখানে আমাদের কি কি হয় দেখো, এখানে কিন্তু দেখো এই যে T2 এইটা এবং এটা কাটা যাচ্ছে, T1 এটা কাটা যাচ্ছে, শুধু লেফট হ্যান্ড সাইডে কী রয়েছে? লেফট সাইডে শুধুমাত্র F রয়েছে। ইকুয়াল টু হচ্ছে এখান থেকে যদি আমরা A কমন নিই, A কমন নিলে কী থাকে? M1 প্লাস M2 প্লাস M3, এটা লেখা যায় না? এটা তো স্পষ্ট তো লেখা যায়। আচ্ছা, এইটাকে একটু আমরা একটু ছোট করি, হ্যাঁ, একটা স্পেস তৈরি করবো। আচ্ছা, তো দেখো এখন এটা তো বোঝা যাচ্ছে, রাইট? আচ্ছা, আচ্ছা, এখন বোঝা যাচ্ছে। তো আমরা এখন যদি একটু দেখি যে তাহলে এখানে আমাদের কি দাঁড়ায়, সমান সমান আমরা লিখতে পারি এখান থেকে ত্বরণ A যদি আমরা নিই, A সমান সমান F ডিভাইড বাই M1 প্লাস M2 প্লাস M3, এটা লেখা যায়। সো এটাই হচ্ছে ত্বরণ। ঠিক আছে, সো ত্বরণ যদি আমরা পাই, তারপরে আমরা এখান থেকে আমরা যদি যে বল প্রয়োগ করছে সেটার মান যদি আমাদের জানা থাকে তো সেটা বসিয়ে দিই, এবং ত্বরণ যদি আমাদের জানা থাকে, রাইট, ভরগুলো তো আমাদের জানাই আছে। সো আলটিমেটলি ত্বরণ A, আমাদের প্রথম যে জিনিসটা যে ত্বরণ A নির্ণয়, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার বিভীংশের টান T1, এখন যদি আমরা এই ইকুয়েশনগুলো দেখি, সাপোজ আমার যদি এখানে প্রথম কি ছিল, আমরা F মাইনাস T1 এর কথা চিন্তা করি। F যদি আমার জানা থাকে, F মাইনাস T1 ইকুয়াল টু M1A, তাহলে A যেহেতু জানা আছে, A যদি আমার জানা থাকে তাহলে আলটিমেটলি আমি কিন্তু T1 বের করতে পারবো। T1 ইকুয়াল টু কি? T1 ইকুয়াল টু হচ্ছে F মাইনাস M1A, এটা এভাবে T1 বের করে ফেলবো। একইভাবে T2 সমান সমান কী হবে? এই যে এই ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা M2 জানা আছে, এই যদি আমরা এভাবে নির্ণয় করতে পারি তাহলে আমরা এখান থেকে আর T1 তো পেয়ে গেলাম। তাহলে এখান থেকে T2 সমান সমান কী লেখা যায়? T2 ইকুয়াল টু, এটা হচ্ছে T1, তো T2 ইকুয়াল টু এখান থেকে কী লেখা যায়? জাস্ট T2টা এই পাশে চলে আসবে, তাহলে M2A মাইনাস T1, M2A মাইনাস T1 এটা লেখা যায়। তারপরে আর ফাইনালি যেটা থাকে সেটা হচ্ছে হ্যাঁ, এই তো T1 T2 দুটোই আমরা পেয়ে গেছি, রাইট? বা M3Aও লেখা যেত, T2 সমান সমান থার্ড ইকুয়েশনে যেটা দিয়ে। সো আলটিমেটলি এইভাবে আমরা এই দুটো জিনিস বার করি। এখন অবজেক্টিভের জন্য তোমরা যদি একটু শর্টকাট চিন্তা করো তাহলে সেটা কেমন হতে পারে? অবজেক্টিভের শর্টকাট হয়, আমি যদি এখান থেকে একটু শর্টকাট করে দিই, হ্যাঁ, এখান থেকে একটু শর্টকাট করে দিচ্ছি, এটা একটু ছোট করে রাখি। এখানে অবজেক্টিভের জন্য শর্টকাট কি করা যায়? শর্টকাট করা যায় হচ্ছে ধরো ত্বরণ ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি মোট বল বা প্রযুক্ত বল আর কি, মোট দেওয়ার দরকার নেই, প্রযুক্ত বল অর্থাৎ যে বলটা প্রয়োগ করা হচ্ছে, প্রযুক্ত বল ডিভাইড বাই ভরসমূহের যোগফল, ভরগুলোর যোগফল। এক কথায় এটা তুমি ভর্তি পরীক্ষা বা MCQর জন্য এটা ব্যবহার করতে পারো। ঠিক আছে, জাস্ট এইটা দিয়েই, আর হচ্ছে এটা দিয়ে ত্বরণ বের করতে পারো। তারপর এরপর বাকিগুলো তো খুব সিম্পলি বের করা যায়। এই ছিল হচ্ছে যে আমাদের যে কোনো একটা জায়গায় যুক্ত বস্তুর ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের থাকতে পারে সেগুলো সম্ভব। এরপরে আসো আমরা
ঘাত বল নিয়ে একটু কথা বলি। তাহলে আমরা এখন শিখব ঘাত বল। এখানে আরেকটা টার্ম আছে বলের ঘাত, তো দুটোতে অনেকে কনফিউজড হয়ে যায়। সো আমরা দুটোকে একটু পাশাপাশি রেখে দেখি। সো ঘাত বল ও বলের ঘাত, তো আমরা এখানে একটু পাশাপাশি এই দুটার সম্পর্কে জানি। তো প্রথম হচ্ছে ঘাত বল। আর এই পাশে আমরা লিখি বলের ঘাত। দেখো ঘাত বল হচ্ছে মূলত তুমি একটা বস্তুর উপরে বল প্রয়োগ করবা, ধরো বড় মানের একটা বল আর অল্প সময়ের জন্য। তাহলে সময়ের মান অনেক ছোট, এটা অনেক ছোট আর এটা অনেক বড়। তাহলে এটা অনেক বড় আর এটা অনেক ছোট। তাহলে অনেক বড় বলের মান বা বড় মানের একটা বল যদি অনেক কম সময়ের জন্য কাজ করে, ওটাই হচ্ছে ঘাত বল। যেমন ক্রিকেট বল এবং ব্যাটের যে সংঘর্ষ, ঠিক আছে, অথবা ব্যাডমিন্টনে আমরা যে ব্যবহার করি, ব্যাডমিন্টনের যে ইয়াগুলো আছে না, এখানে যে আমরা বা টেনিস বলে যে আমরা হিট করি, তো এই টেনিস বলে হিট করা ক্ষেত্রে এটা হচ্ছে কি, বলটা যে খুব কুইকলি হিট করলে চলে যায়, এটাই হচ্ছে বেসিক্যালি ঘাত বল। আর বলের ঘাত হচ্ছে বেসিক্যালি ঘাত বল থেকেই উদ্ভূত, এটা মানে ঘাত বল থেকেই এটার সৃষ্টি। সেটা হচ্ছে যে আমরা এই যে বলটা আমরা প্রয়োগ করছি, বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয়, যে এটা একটা ভেক্টর রাশি। তো এই যে সমান সমান আমরা যে বলটা প্রয়োগ করছি সেই বলটা, বড় মানের যে বলটা, ইনটু যতটুকু সময়ের জন্য প্রয়োগ করছি সেই সময়ের গুণফল, ঠিক আছে। অর্থাৎ যে প্রয়োগকৃত বল আর যতটুকু সময় ধরে এই বলটা কাজ করছে সেটার গুণফল হচ্ছে ঘাত বল। বলের আঘাত এক কথায় বলা যায়, বলের ঘাত মানে বলের আঘাত। যেমন আমাদের যদি কেউ আঘাত করে এইভাবে, এই যত বেশি সময় ধরে রাখবে এই বলটা দিয়ে, তত বেশি কিন্তু বলের আঘাতটা বেশি হবে। তাহলে বলের ঘাতটা মূলত যত বেশি সময় ধরে এই বলটা প্রয়োগ করা, মানে বলটা প্রয়োগ করা হয়, তার তত বলের ঘাত বাড়ে। কিন্তু খুব অল্প সময়ের জন্য হলে সেটা ঘাত বল, ঠিক আছে। আর যদি সময়টা একটু বেশি লেন্দি করা হয় তাহলে বলের আঘাত মানে ওইটার প্রভাবটা একটু বেশি হয়। জিনিসটা অনেকটা এরকম। তাহলে আমরা এই বলের ঘাত সম্পর্কিত কিছু জিনিস আমরা একটু শিখতে চাচ্ছি, ঠিক আছে। সো আমরা একটু দেখি। বলের ঘাত, তো বলের ঘাতটা আসলে কিভাবে থাকছে আমরা দেখেছি যে বলের ঘাত হচ্ছে বল এবং ক্রিয়াকালের গুণফল। প্রযুক্ত বল আমরা যদি ইনটু ক্রিয়াকাল, তাহলে এটাকে লেখা যায়, তাহলে এ হচ্ছে কি প্রযুক্ত বল আর সময় হচ্ছে ক্রিয়াকাল। এটা ডেলটি দ্বারাও লেখা যায়, এই দুটো, ঠিক আছে। তাহলে এইটা একটা ভেক্টর রাশি, যেহেতু বল ভেক্টর রাশি আর একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে গুণ করলে সেটা ভেক্টরই হয়। সো ঘাত বল একটা ভেক্টর রাশি, এটা বলা যায়। এখন এই জায়গাতে আমাদের যে জিনিসটা জানতে হবে যে বেসিক্যালি আমরা এই যে এফ ইন্টু টি আছে, ঠিক আছে, তো এইটা আমরা আসলে কীভাবে বের করতে পারি। দেখো আমরা বল এফ সমান সমান কী জানি, বল এফ সমান সমান হচ্ছে এম এ। আমরা একটু এখানে দেখি, তাহলে এখানে আমরা এটাকে আর একটু ইলাবোরেট যদি করি, এম এ সমান সমান কি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে কি লেখা যায়, এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি। তার মানে হচ্ছে, বা এটাকে যদি ডেলটি হিসেবেও আমরা লিখি, তাহলে এফ ডেলটি ইকুয়াল টু হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। তো এক কথায় এই যে এফ ডেলটি এটাই তো হচ্ছে, এই যে এখানে ডেল দাও, তাহলে এফ ডেলটি এটাই তো ঘাত বল, রাইট, মানে বলের ঘাত আর কি। যে সমান সমান ভরবেগের পরিবর্তন, এটা লেখা যায় না। তো আলটিমেটলি এটা হচ্ছে ফাইনাল ভরবেগ মাইনাস ইনিশিয়াল ভরবেগ, এটাই হচ্ছে ঘাত বল সমান সমান লেখা যায়।
তাহলে আমরা এটা ঘাত বলতো না বলের ঘাত, তাহলে মানে আমরা লিখলাম যে বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে বলের ঘাত ইকুয়াল টু হচ্ছে ভরবেগের পরিবর্তন, রাইট? আমরা ভরবেগের পরিবর্তন, তাহলে বলের ঘাত সমান সমান কি ভরবেগের পরিবর্তন। এটা খুব সহজেই লেখা যায়। এখন দেখো যে এই যে বলের ঘাত মানে ভরবেগের সমান সমান ভরবেগের পরিবর্তন, এটা যদি আমরা আসলে এটা দিয়ে যদি একটু অঙ্ক করতে চাই বা এটা দিয়ে কিছু প্রবলেম যদি সলভ করতে চাই, সেক্ষেত্রে কীভাবে করা যায় আমরা একটু দেখব। ধরো তোমার নর্মালি আমরা যদি চিন্তা করি যে কোনো একটা জায়গায় প্রথম হচ্ছে ফিক্সড বল, মানে আমরা যদি বলের মানটা ফিক্সড রাখি, তাহলে ফিক্সড বল দ্বারা যে বলের ঘাত তৈরি হয় সেটা কি? দেখো এখানে আমরা একটা গ্রাফ চিন্তা করি। এইটা যদি বল হয় আর এইটা যদি সময় হয়, রাইট? তাহলে এইখানে যদি এইরকম একটা গ্রাফ পাওয়া যায় এরকম, তাহলে দেখা যাচ্ছে এই বলটা কিন্তু ফিক্সড, এখান থেকে একটা ফিক্সড মানের বল আছে, একটা ডেল্টি সময়ের জন্য কাজ করছে। তাহলে জাস্ট তুমি এইটার যদি এরিয়াটা বের করো তাহলে কিন্তু তুমি বলের ঘাত পেয়ে গেলে। তাহলে এখানে খুব ইজিলি এটা নির্ণয় করা যেতে পারে। অথবা যদি আমরা একটু আবার দেখি, তাহলে এখানে আমাদের যে সমান সমান কি এফ ইন্টু ডেল্টি। তাহলে দেখো আমরা এইটার মান যদি একটু দিয়ে দিই, এটার মান যদি এটার মান হচ্ছে 10, এটার মান হচ্ছে 0 থেকে ধরো 8, তাহলে এইটা হচ্ছে এফ কত 10 টাইমস ডেল্টি হচ্ছে 8 মাইনাস 0, তার মানে হচ্ছে 80। এটা ঘাট মানে, তো এটার একক হচ্ছে নিউটন সেকেন্ড বলা যায়, রাইট? বলের একক নিউটন আর সময়ের একক সেকেন্ড। সো আলটিমেটলি এইখানে আমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, এইটা যদি একটু এই গ্রাফটা যদি একটু এইভাবে দেয় যে ঘাত বল নির্ণয় করো, সাপোজ এই গ্রাফটা একটু এইভাবে দেওয়া আছে, আচ্ছা কিভাবে দেওয়া আছে, এইভাবে একটা গ্রাফ দেওয়া আছে, সে ফর এক্সাম্পল এইভাবে দেওয়া আছে। সোজা তো দেখো এইখানে বল, এটা হচ্ছে বল, এটা হচ্ছে সময়, রাইট? ডেল্টি। তো এখন এই জায়গাতে এই গ্রাফ থেকে যদি আমাদের ঘাত বল বের করতে বলে, সরি বলের ঘাত বের করতে বলে, তো আমরা কি করব? দেখো এইটা একটা ট্রাপিজিয়াম, ও এ বি সি, এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম। সো এইটুকুর ভ্যালু তো দিয়ে দিবে, ধরো এখানে একটা ভ্যালু দেওয়া আছে, এইখানে এইটুকু ভ্যালু এই বরাবর, আর এই বরাবর এইটুকু ভ্যালু দিয়ে দিবে। তো ফর এক্সাম্পল আমরা এইখানে যেটা করব যে এইটা হয়তো দেওয়া আছে ধরো এইচ, এইটুকুর ভ্যালু দেওয়া আছে কত এইচ, এখানে এতটুকু, আর এখানে ধরো এইটা হচ্ছে আমরা কি ধরবো, ধরো এইটুকু দেওয়া আছে এ, এখান থেকে এইটুকু দেওয়া আছে বি, এইটুকু হচ্ছে ধরো ডি, এই ডিস্টেন্সটুকু দেওয়া আছে, মানে মোট ডিস্টেন্স দেওয়া থাকবে। আবার মানে এখানে মার্ক করা থাকবে, অ্যাকচুয়ালি এখানে একটা মার্ক থাকবে, এখানে একটা মার্ক থাকবে। সো আলটিমেটলি আমরা ওটা থেকে এটা বুঝে নিতে পারবো। তাহলে আমাদের এই ক্ষেত্রে যেটা আমরা পাবো যে ইকুয়াল টু, ঠিক আছে, এফ ডেল্টি, সো এই দুটোর গুণফল। তাহলে এটা কি এরিয়া, ট্রাপিজিয়ামের এরিয়া, ট্রাপিজিয়াম ও এ বি সি এর ক্ষেত্রফল। তো সেটা কি, সেটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয় কি কি, এ বি প্লাস ওসি ইন্টু উচ্চতা হচ্ছে এইচ, যেটা এখানে এইচ দেওয়া আছে এরকম। এখন যদি এখানে ওরা একটা ভ্যালু বসিয়ে দেয়, ধরো তোমার একটা ভ্যালু বসিয়ে দিল কত, যে এটা হচ্ছে 10 ফর এক্সাম্পল, সে এতটুকু হচ্ছে 10। আচ্ছা, আর এখান থেকে এইটুকু টোটালটা
এটা ধরো দেওয়া আছে 20, এই মার্ক করা আছে ধরো 8, এই মার্ক করা আছে ধরো 14, এটা আছে। তাহলে আমরা খুব ইজিলি বের করতে পারবো এখানে হাফ ইন্টু এবির ভ্যালু কত, এবির ভ্যালু হচ্ছে 14 মাইনাস 8 কত 6, এই যে এইটুক এখান থেকে এইটুকু তো এবি 14 মাইনাস 8, এটা হচ্ছে এবি, এই ফাইনাল পয়েন্ট হচ্ছে 14 এটা, আর এটা হচ্ছে 8, সো 14 মাইনাস 8 সমান কত আসে এটা 6, তাহলে 6 প্লাস ওসি হচ্ছে টোটাল 20 ইন্টু হাইট হচ্ছে 10, ব্যাস এখান থেকে ভ্যালু বের হয়ে যাবে। এটাই হচ্ছে ঘাত বল। তো এইটা এই ক্ষেত্রে থাকলে আমরা খুব ইজিলি বের করতে পারবো। এবার যদি এইভাবে গ্রাফ না দিয়ে এফের একটা ফাংশন দিয়ে দেয়, অর্থাৎ পরিবর্তনশীল একটা অবস্থান দিয়ে দেয়, সেটা কীরকম ধরো দিতে পারে, ধরো তো এটা ধরো বল আর এটা হচ্ছে সময়। তো এটা যদি এইরকম একটা বাঁকা অবস্থান দেয় এবং সেটার ইকুয়েশন, তাহলে সেক্ষেত্রে তোমার কী করতে হবে, সেক্ষেত্রে তোমার এই জায়গাটুকু ধরো এই জায়গাটুকু এবং এই জায়গাটুকুর ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন অফ, এখানে একটা লোয়ার লিমিট থাকবে ধরো x1 আর এটা হচ্ছে x2, তাহলে x1 এবং x2 এর ভিতরে যে ইকুয়াল টু এইটুকুর এরিয়া বের করতে হবে। ঠিক আছে, এইটুকুর এরিয়া আমরা কীভাবে বের করতে পারি, এভাবে হচ্ছে এফ ডেল টি। এই এখন এফের একটা ফাংশনও দিয়ে দিতে পারে। এফের ফাংশন বলতে এখানে পরিবর্তনশীল বল এফ, তাহলে এখানে বল পরিবর্তনশীল, আচ্ছা বল পরিবর্তনশীল বলতে ধরো এফ সমান সমান দেওয়া আছে ধরো টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 10, এটা দেওয়া আছে। তার মানে তুমি দেখো প্রতি সময় তুমি যখন টি এর মান চেঞ্জ করবে, ধরো টি এর ভ্যালু 1 থেকে টি এর ভ্যালু 3 পর্যন্ত, ঠিক আছে, পর্যন্ত ঘাত বল বের করে, তাহলে কোর্স এটা, তাহলে এটা হচ্ছে 1, এটা যেহেতু টি, সরি আমরা টি এর মার্ক কী করি, তাহলে এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, তাহলে T1 এটা হচ্ছে T1 ইকুয়াল টু 1 আর T2 ইকুয়াল টু 3 পর্যন্ত যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন করি। তাহলে এইভাবে কী করব, এখানে এটা T1 এটা T2, তাহলে ইন্টিগ্রেশন অফ T1 কত 1 সেকেন্ড আর T2 হচ্ছে 3 সেকেন্ড। তো এখানে কী হবে, এই এফের ফাংশনটা বসিয়ে দেবা। দেখো এফের ভ্যালু তুমি চেঞ্জ করো, 1 বসালে একটা বল আসে, আবার 3 সেকেন্ডের সময় কিন্তু এখানে আরেকটা ভ্যালু আসে। সো আমরা এখানে লিখব টি স্কোয়ার প্লাস মাইনাস টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 10, এটা। আর এখানে এটারে ডেল টি ডিটি লেখা যায়। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো ইন্টিগ্রেশন, তোমরা তো এখন ইন্টিগ্রেশন করোনি, তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা একটা নর্মাল নিয়ম শিখি। ইন্টিগ্রেশন হচ্ছে সামেশন, মানে অ্যাড করা, ঠিক আছে, ছোটো জিনিসগুলোকে অ্যাড করা। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ধরা হয়েছে, সেগুলোকে সবগুলোকে আমরা এই থেকে মানে T1 থেকে T2 পর্যন্ত আমরা অ্যাড করি। তোমরা যখন ইন্টিগ্রেশন করবা তখন এটা ইজিলি বুঝতে পারবা। তো সেক্ষেত্রে এই জায়গায় আসলে আমরা কী করতে পারি, এখানে আমাদের T1 থেকে T3 পর্যন্ত, তো আমরা যদি একটা লিমিট দিয়ে দিই, ধরো এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, ধরে এখানে x টু দি পাওয়ার n, ধরো এখানে একটা কনস্ট্যান্টও আছে dx, মানে স্মল dx বলতে স্মল জিনিসটাকে বোঝাচ্ছে। এখন এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন সূত্র এখানে বসাই, মানে এটা একটা সূত্র বেসিক্যালি আমি যেটা লিখছি dx, তো এটা সমান সমান অ্যাকচুয়ালি লেখা যায় আর x টু দি পাওয়ার a বাইরে বের হয়ে যাবে, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে n প্লাস 1, এটা হচ্ছে এটার সূত্র, ঠিক আছে। এবং এখানে লিমিটটা এখানে থাকবে x1 x2। এরপরে তুমি এই জায়গায় x এর জায়গায় আপার লিমিট বসাবা মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ এই ভ্যালুটা, এই ভ্যালুটা পরের লাইনে এখানে বসাবা, মাইনাস এই ভ্যালুটা x এর জায়গায় বসাবা, দ্যাটস ইট, ঠিক আছে। এটা কিন্তু n, ডোন্ট গেট কনফিউজড, রাইট, n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1,
অর্থাৎ এখানে যেটা থাকে নিচেও মানে পাওয়ারটার সাথে +1 হবে, নিচেও ডিভাইড বাই পাওয়ারটার সাথে +1। এই কাজটা আমরা এখানে করব। তো এই কাজটা যদি আমরা করি তাহলে কিন্তু এখানে আমরা ঘাত বল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি হবে আমরা একটু দেখি। এটা হবে t⁻2+1 মানে t3 ডিভাইড বাই 2+1 3 প্লাস এখানে একটা 3 আছে, সো 3টাকে আমরা আগে রাখি 3, আর এখানে t⁻1 আছে, সো t⁻1 + 1 এই যে n+1 এখানে n-এর জায়গায় 1 আছে, তাহলে t2 হবে ডিভাইড বাই 2 প্লাস এখানে শুধু dt আছে মানে t⁻0 বলা যায়, তাহলে 10 আগে থাকবে, তাহলে এখানে একটা 1 আছে রাইট, তো 1 থাকলে এটা t⁻0 + 1 মানে সোজা কথা ইন্টিগ্রেশন অফ dt মানে হচ্ছে t। তাহলে এখানে তুমি লিমিট 1 আর 3, পরে এখানে t এর জায়গায় প্রথমে 3 বসাবা প্রত্যেকটায়, মাইনাস দিয়ে আবার মাইনাস দিবা, এরপর t এর জায়গায় 1 বসাবা, তাহলে এটা রেজাল্ট পেয়ে যাবা। এটা খুবই সিম্পল, এটা তোমরা যখন ইন্টিগ্রেশন করবা তখন এটা আরও ভালোভাবে শিখতে পারবা। তারপর আমি যেহেতু তোমরা একদমই নতুন, আমি এখানে একটু জিনিসটা আরও একটু ইলাবোরেট করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে আমরা প্রথমে আপার লিমিট বসাবো। আপার লিমিট কি, টি এর জায়গায় আমরা 3 বসাবো, তাহলে এখানে কি লেখা যায় 3³ ডিভাইড বাই 3 প্লাস 3 থাকুক এই যে এই 3টা t² তার মানে 3² ডিভাইড বাই 2 প্লাস 10 × 3, অর্থাৎ আমরা প্রত্যেকটা টি এর জায়গায় 3 বসালাম মানে আপার লিমিট বসালাম। এটা গেল এখানে মাইনাস, এবার আবার টি এর জায়গায় আমরা লোয়ার লিমিট বসাবো, তাহলে এখানে কী হবে লোয়ার লিমিট কত 1, তাহলে 1³ ডিভাইড বাই হচ্ছে 3, আমাদের এটা কি প্লাস, এখানে একটু বোধহয় ভুল হয়েছে, এটা কিন্তু আমাদের মাইনাস, এটা কিন্তু আমাদের এটা t³/3 মাইনাস রাইট, সো এটাও মাইনাস হবে, তাহলে এটা আমাদের মাইনাস। সো দেখো তাহলে এখানে মাইনাস 3 × এখানে 1² ডিভাইড বাই 2 প্লাস 10 × 1, এই তো দ্যাটস ইট, আপার লিমিট মাইনাস। এবার যে ভ্যালুটা আসবে সেটাই, আশা করি এটা তোমরা এখন পারবা। এবার আসো আমরা তাহলে এইভাবে হচ্ছে বলের ঘাত তোমরা নির্ণয় করতে পারো। এখন হচ্ছে আমরা একটু ভিন্ন জিনিস দেখি। ভিন্ন জিনিস কি, যে ধরো একটা স্থিতিস্থাপক তল আছে, এটা এই জায়গাতে একটা বস্তু, এখানে ধরো m ভরের একটা বস্তু এখানে হিট করলো এবং এখান থেকে আবার বাউন্স করে এখানে আমরা আসলে যে বল যদি নিক্ষেপ করি সে বলটা এক জায়গায় হিট করে আবার বাউন্স করে পিছনের দিকে চলে আসে, তো এইটা যদি হয় সেক্ষেত্রে কী হবে, ধরো এটা ভি বেগে গেল আবার ভি বেগেই এটা চলে আসলো। এখন ধরে নাও এইটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ, এখানে আমরা ধরে নিই যে এটা হচ্ছে ভিটার ডিরেকশনটা আমরা মাইনাস ধরি, অর্থাৎ যখন আমরা একটু তো আগেই শিখেছি যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে আমাদের যদি বিপরীত থেকে দুটো বস্তু আসে বিপরীত দিক থেকে বা বিপরীত দিকে যায়, তাহলে একটা ভি পজিটিভ ধরলে অন্যটা নেগেটিভ, তাহলে এইটা আমরা নেগেটিভ ধরছি, এটা পজিটিভ ধরেছি, অর্থাৎ এইটা এক্স অক্ষের এই দিকে আমরা নেগেটিভ ভি ধরছি আর এক্স অক্ষের এই নেগেটিভ দিকে আমরা ভিটা এইভাবে ধরেছি, পজিটিভ ধরেছি। অর্থাৎ তুমি তো এইখানে দাঁড়ানো থাকবা, সো তোমার থেকে দূরে গেলে তুমি নেগেটিভ ধরলা আর তোমার দিকে আসলে পজিটিভ ধরলা। তাহলে এখন দেখো এইখানে এই সেম বস্তুই তো, তাহলে দেখো এইখানে ভরবেগ কি ছিল তার কত, এবং এখানে টি সময় লাগলো, এখানে কি সময় লাগছে টি সময় লাগছে। তো সেক্ষেত্রে তুমি এখান থেকে কী বের করবা, এখান থেকে তুমি বলের ঘাত বের করবা। তাহলে এখন দেখো এই ক্ষেত্রে প্রথমে তোমার এখানে কি হয়, এখানে ভরবেগ এই ক্ষেত্রে হয় m-mv হয় আর এটার ভরবেগ হয় mv রাইট। তাহলে ভরবেগের পরিবর্তন কি, ভরবেগের পরিবর্তন এটাই তো আমাদের যে মানে বলের ঘাত রাইট। তাহলে ভরবেগের পরিবর্তন আমাদের কি হয়েছে, এখানে ফাইনাল ভরবেগ মানে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল ইকুয়াল টু হচ্ছে জে। তাহলে এখানে পি ফাইনাল কত, পি ফাইনাল হচ্ছে এমভি মাইনাস পি ইনিশিয়াল কত মাইনাস এমভি,
তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি 2 MB, এটা প্লাস হয়ে যায়। সো 2 MB ইকুয়াল টু জে। তাহলে এখানে আমরা জে সমান সমান পেয়েছি 2 MB। এখন যদি বল এবং মানে ভর এবং হচ্ছে ধরো 5 কেজি ভরের বস্তুটা 4 মিটার পার সেকেন্ড বেগে গেছে, তাহলে আমরা এখানে কি হতো 2 × 5 কেজি ভর আর হচ্ছে 4, তাহলে 5 দুগুণে 10, 4 × 40, বাস এটাই হচ্ছে বলের ঘাত। ঠিক আছে, এই ক্ষেত্রে এখন এখানে এটার আরেকটু ভিন্ন রকম বা ভিন্নতা যদি আমরা তৈরি করি সেক্ষেত্রে কী হবে? ভিন্নতা হচ্ছে যে এই যে বস্তুটা আছে, এই বস্তুটাই এখানে হিট করেছে বাট একটু বেঁকে, এইভাবে তার থিতা কোণে বাঁকাভাবে এটা হিট করেছে। আবার যে কোণে হিট করবে সেই কোণেই কিন্তু সে বাউন্স করে যাবে। তাহলে দেখো এইখানে তাহলে এই কোণেই সে বাউন্স করে গিয়েছে, রাইট, এই কোণে বেড়ে গেছে। তো এক্ষেত্রে আমাদের বলের ঘাত কী হবে সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। তো দেখো এখানে একটু খেয়াল করো যে এই জায়গাতে আমরা তো এটাকে একটু এভাবে টানি, তাহলে এই জায়গায় আমরা এটা বলের ঘাতটা ক্যালকুলেশন করব। মানে ভরবেগের পরিবর্তন, ধরো এম বলের বস্তু ছিল, ভি বেগে সেই দিকে যাচ্ছিল, রাইট, তাহলে আবার এখান থেকে সে ভি বেগে এই দিকে চলে আসছে। তো এখন আমরা এইটার দিক ছিল কোন দিকে? এই দিকে, আর এটার দিক ছিল এই দিকে। এখন দেখো এই জায়গায় এটা এসে এখানে হিট করেছে, হিট করে এখান থেকে চলে গেছে। তো এই জায়গায় আমরা যদি এটার একটু দেখি যে এটার নর্মালি কিভাবে করা যায়। সো দেখো এই যেহেতু এই অ্যাঙ্গেলটা যেটা আছে, আমরা এইখানে এখানে আমরা একটু করার চেষ্টা করি, মানে যদি আমরা এটার যোগ করি এই দুটো, ঠিক আছে, তো যোগ করলে কী হবে? এইটা এখান থেকে এদিকে গিয়েছে, আবার এখান থেকে এদিকে বেরিয়েছে। সো আমরা এই একটা যেহেতু এইটা ভি আছে, এই ভিটাকেই আমাদের উল্টায় দিই এদিকে, ঠিক আছে, অর্থাৎ আমরা ভেক্টরের যোগ যেটা করেছি, ভেক্টর যোগ। আচ্ছা, এখানে আমাদের আলফা কত? এই যে এটা হচ্ছে আলফা, এইটা হচ্ছে আমাদের আলফা, রাইট। তো এই আলফাটা বেসিক্যালি আমরা কত পাই এখানে? এইটা আর এইটার থেকে আমরা আলফাটা একটু পরে হিসাব করি। তার আগে আমাদের যেটা ধরতে হবে যে এখন কিন্তু এইটা এইদিকে কাজ করছে, এই বরাবর, আর এইটা এই বরাবর, তাদের মধ্যবর্তী কোণ কিন্তু এখন এইটু। কিন্তু যেহেতু সে বাউন্স ব্যাক করেছে এইদিকে, এখন আমরা এইটা এবং এইটার যোগ যদি করতে চাই যে মোট কত ভরবেগ হয়েছে, তো সেইটার যোগ করলে আমরা এই ভরবেগ আর এই ভরবেগের বিয়োগ করলে হবে, রাইট। সো বিয়োগটা আসলে আমরা কেমনে করি? যে যেহেতু ভরবেগ একটা ভেক্টর রাশি, তাহলে এটা হচ্ছে পি ইনিশিয়াল আর এটা হচ্ছে পি ফাইনাল, তাহলে এইটা এবং এইটার সাথে ভেক্টর বিয়োগ করব। তো ভেক্টর বিয়োগ করলে আমরা কীভাবে করতে পারি? ধরো ভেক্টর বিয়োগ আমরা কীভাবে শিখেছি? ভেক্টর বিয়োগটা ছিল এরকম যে ধরো এ আর বি এর সাথে তুমি মানে এ মাইনাস বি, একটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখন তুমি কী করছো? এ প্লাস বি ভেক্টরটাকে উল্টিয়ে দিয়ে, হ্যাঁ, বি ভেক্টরের ডাইরেকশনটাকে, বি ভেক্টরের দিকটাকে উল্টিয়ে দিয়ে তারপর যোগ করলেই এটি কিন্তু ভেক্টর বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা কি করব? ধরো এইটাকে আমরা উল্টিয়ে দিচ্ছি, এখন এটা এদিকে আছে, তো এটাকে আমরা কি করব? ধরো এটা এদিকে আছে, আমরা এই অংশটাকে, এই শুরুর অংশটাকে, এটা এখন এই দিকে আছে, আমরা এখন এই দিকে দিয়ে দিলাম। তো এই দিকে দিলে আলটিমেটলি কী হয়ে গেল? এটা এখন এই দিকে আর এটা এই দিকে আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কিন্তু এখন এটা। অর্থাৎ এখন তোমরা প্রশ্ন করতে পারো যে হঠাৎ উল্টালাম কেন? উল্টালো হচ্ছে আমরা এইটা এবং এইটার পার্থক্য বের করতেছি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। তাহলে এইটার ভরবেগ হচ্ছে এই ফাইনাল ভরবেগ মাইনাস ইনিশিয়াল ভরবেগ, তাহলে আমরা এইটাকে মাইনাস করছি। তো যেটাকে তুমি মাইনাস করবা, দেখো যেটাকে মাইনাস করবা সেইটার দিক উল্টিয়ে দিবা, এই যে এটা মানে হচ্ছে দিক উল্টিয়ে দেওয়া, দিয়ে এইটার সাথে যোগ করবা। তাহলে এখন আমরা দিকটা উল্টিয়ে দিয়েছি, এখন এই দিকে গেছে, এখন সেই দিকে কাজ করছে, আগে সে এই দিকে ছিল, রাইট। আগে সে কোন দিকে ছিল? আগে সে কিন্তু এইখানে আসছিল, বাট আমরা এখন দিকটা উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে এখন এটাকে আমরা ভেক্টর যোগের নিয়মে করবো, এবং যেটা এই দিকে তার লব্ধি যাবে। তাহলে ভেক্টর যোগ যদি আমরা এখানে করতে চাই, ভেক্টর যোগ করলে কি হবে? তাই এই কোণটা কত? আমরা এই দুইটার মধ্যবর্তী কোণ যদি নির্ণয় করতে চাই, তাহলে কোণটা কত আসে? এই কোণটা আসে
এই থিতা আর এইটা যদি থিতা হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি 180 মাইনাস 2 থিতা। এটা লেখা যায় না? এই থিতা আর এই থিতা সমান, কারণ যে কোণে আপতিত হয়েছে ওই কোণে আবার প্রতিফলিত হয়েছে, মানে বাউন্স ব্যাক করেছে। তাহলে এইখানে 180 মাইনাস 2 থিতা হচ্ছে আমাদের আলফা, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবার আমরা বসাই দিই লব্ধি যেটা, রাইট? এই লব্ধিটাই কিন্তু, অর্থাৎ আমরা কি জানি, জে ইকুয়াল টু হচ্ছে ইনিশিয়াল পি ইনিশিয়াল মাইনাস পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, এটা ভরবেগের পরিবর্তন। তাহলে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, এটা তো ভেক্টর রাশি, তাহলে এটাকে লিখতে পারি পি ফাইনাল প্লাস মাইনাস পি ইনিশিয়াল, রাইট? এটা পি ইনিশিয়াল, রাইট? আচ্ছা, তাহলে এখন এইটা যদি আমরা করি তাহলে এটা ভেক্টর যোগের নিয়ম অনুসারে করব। তাহলে এখানে কি হয়, আমরা তো মূলত ভরটা তো আমাদের স্কেলার, তো আমরা এখানে ভেলোসিটিটা দিয়েই করব। তাহলে এখানে আমাদের ভেলোসিটি কি থাকবে, ভি স্কোয়ার প্লাস ওইটা তো মাইনাস ভি হোল স্কোয়ার একই হয়ে যাচ্ছে, বা মাইনাস ভি দেওয়ার দরকার নেই, জাস্ট আমরা তো এখন যোগই করছি। হ্যাঁ, তাহলে আরেকটা ভি স্কোয়ার প্লাস 2 ভি ইন্টু ভি কস কত আসবে, এই যে 180 মাইনাস 2 থিটা প্লাস, এটা যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের এখান থেকে আমরা এই যে ভরবেগের পরিবর্তনটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ ভেক্টর যোগ করেছি কিন্তু মূলত এখানে ভেক্টর বিয়োগ করেছি আর কি, মূলত ওইটাকে উল্টে দিয়ে যোগ করাটাই হচ্ছে বিয়োগ। এইভাবে কিন্তু আমরা এটার মান পেয়ে যাব, অর্থাৎ ঘাত বল পেয়ে যাব, মানে বলের ঘাত পেয়ে যাব। ঠিক আছে, এখন আমাদের আরেকটু এটাকে কিন্তু আবার আমরা উপাংশের সূত্র দ্বারাও করতে পারতাম। উপাংশের সূত্র দ্বারা কীভাবে করছি আমরা একটু দেখি, মানে উপাংশে বিভাজনের মাধ্যমে। সে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। ধরো এটা একটা স্থিতিস্থাপক তল। এই স্থিতিস্থাপক তলে যদি আমি ওটাকে অ্যাপ্লাই করি এইভাবে, এবং এখানে ধরো এবার আমরা একটু এখানে ওই -2 থিতা যাতে না আসে সেই জন্য আমরা ধরে নিই এইটা থিতা। ঠিক আছে, এইটা থিতা ধরলে 90 মাইনাস এটা হলে কিন্তু ওইটা থিতা পাওয়া যায়। এখন এই কোণটা আর এই কোণটা তো সমান হবে, রাইট? তার মানে কি এটাও থিতা হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা এটা কি ভি বেগে ছিল, এমবরের বস্তু এখানে ভি বেগে গেছে, আবার এখান থেকে ভি বেগেই বের হয়েছে। এখন দেখো এটা কিন্তু উপাংশে বিভাজিত হবে, বিভংশে বিভাজিত হবে না? এইটা হচ্ছে ভেক্টর বিভাজনের নিয়ম অনুসারে আমরা ভেক্টরের ক্লাসে এটা দেখেছি। তাহলে এই বরাবর যাবে কি, আমরা এটা একটু উপরে লিখি। আচ্ছা, এই বরাবর কি যাবে, এটা এই বরাবর কাজ করবে ভি কস। দেখো এইটা যদি থিতা হয় তাহলে এটাও থিতা, কারণ এটা সমান্তরাল, এটা সমান, তাহলে এটা থিতা। তাহলে এইটা হচ্ছে আমাদের ভি কস থিতা। আর এই বরাবর যেটা কাজ করবে সেটা কি, ভি সাইন থিতা। এটা ভেক্টর ইয়াতে আমরা দেখেছি, বিভাজনে দেখেছি। একইভাবে যখন এই দিকে ব্যাক করবে তখন এক্স অক্ষ বরাবর এটা এই দিকে কাজ করবে, এটা হবে ভি কস থিতা, রাইট? এটা থিতা কোণ, এটা অনুরূপ কোণ, এটা ছিল একান্তর কোণ, তাই এই থিতা আর এই থিতা সমান ছিল, এই যে এই দুটো। আর এইটা আর এইটা সমান হচ্ছে কি কারণে, অনুরূপ কোণ হওয়ার কারণে। আচ্ছা, এটা একটু ইয়া করে দিই। আচ্ছা, এটাই রাইট, এটা থিতা, এটাও সেই থিতা। তাহলে আর ভি সাইন থিতা এদিকে কাজ করছে। একটা জিনিস খেয়াল করো, এই জায়গাতে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পি ইনিশিয়াল, আর এটা হচ্ছে পি ফাইনাল ভরবেগ। ইনিশিয়াল মানে প্রাথমিক ভরবেগ আর শেষ ভরবেগ। এখন দেখো এই জায়গাতে আমরা যদি ভরবেগের টোটাল হিসাবটা করি তাহলে এক্স অক্ষ বরাবর ভরবেগ কি, পিএক্স সমান সমান কি, পিএক্স সমান হবে এই যে এক্স অক্ষ বরাবর যে দুটো কম্পোনেন্ট। তাহলে এখন দেখো এক্স অক্ষ বরাবর যে দুটো
কম্পোনেন্ট আছে, যে দুটো উপাংশ আছে, সে দুটো কিন্তু বিপরীত দিকে কাজ করছে। একটু ভালো করে যদি খেয়াল করো, এইটা কাজ করছে এই দিকে, আর এইটা কাজ করছে ঠিক তার উল্টা দিকে, এই দিকে, এই যে এটা এই দিকে। তাহলে আলটিমেটলি এই দুটো লেখা যায় ভি কস থিটা মাইনাস ভি কস থিটা, মানে প্লাস মাইনাস ভি কস থিটা দেওয়া যায়, রাইট? যেহেতু দিক উল্টা দিকে। তাহলে দেখো এটা কিন্তু কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে এখানে কিন্তু এক্স অক্ষ বরাবর এটার কোনো উপাংশ থাকে, মানে অংশ থাকেই না। তাহলে আবার আর ওয়াইটা সমান কী পাই? ভি সাইন থিটা। দেখো ভি সাইন থিটা এখানে যেদিকে কাজ করছে এখানে কিন্তু একই দিকে কাজ করছে। তাহলে এই দুইটা আমরা যোগ করব। তাহলে ভি সাইন থিটা প্লাস ভি সাইন থিটা, দুটো একই দিকে। তাহলে হয়ে যায় কি 2v সাইন থিটা, এটা পাচ্ছি আমরা। এবার আমরা যদি যেহেতু অক্ষে দুটো উপাংশ বিভাজন করছি, এবার মূল চেয়ে সরি এটা আর লিখে ফেলেছি, এটা পি ওয়াই হবে, পি ওয়াই। তাহলে এখন মূল ভরবেগের পরিবর্তন যেটা, ঠিক আছে, ডেল পি, এই ডেল পি সমান সমান কী পাচ্ছি? রুট ওভার পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার। তাহলে পি এক্স স্কোয়ার আমরা কি পাচ্ছি? 0, আর পি ওয়াই স্কোয়ার হচ্ছে এই যে 2v সাইন থিটা। আলটিমেটলি এখানে টিকে থাকছে কি, এটা হোল স্কোয়ার হবে, তাহলে 2v সাইন থিটা, এটাই আমরা পাচ্ছি। এটাই হচ্ছে কিন্তু ভরবেগের পরিবর্তন বা বলের ঘাত। ভরবেগের পরিবর্তন বলের ঘাতের সমান, ভরবেগের পরিবর্তন আমরা এটা পেয়েছি। এই ছিল বলের ঘাত সংক্রান্ত কিছু প্রবলেমস বা কিছু কনসেপ্ট। সো আমরা এইটার ধারাবাহিকতায় আমরা সামনের চ্যাপ্টারগুলোতে ঘর্ষণ বল সংক্রান্ত ব্যাপারগুলো শিখব। তারপরে আমরা আস্তে আস্তে চলে যাব বৃত্তাকার গতি বা কেন্দ্রমুখী বল, ওই